আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে জুলাই শহীদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর। জানাবো ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ। বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ, বলছেন জন এফ ড্যানিলোভিচ। সর্বশেষ জানিয়ে দেব সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, বলছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে জুলাই শহীদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। এ সময় তার সঙ্গে ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছেলে মাহমুদুল বিন জিসান। মঙ্গলবার 7 জুলাই দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন। এ সময় প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমাতুজ জোহরাকে একটি উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন। 2024 সালের 5 আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমাতুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর 2 সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। 7 মাস পর তিনি তার স্বামীকেও হারান। স্বামী ও এক সন্তানের হারানোর পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম সংকটে পড়ে। সে সময় বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান এবং জিসানের চিকিৎসার সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। তৎকালীন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন এবং তার তত্ত্বাবধানেই এখন পর্যন্ত জিসানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। জানাবো ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিলুর রহিমি জাহানাবাদী। তা আজ মঙ্গলবার ঢাকা টেলিকম ভবনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাষ্ট্রদূত জাহানাবাদী প্রফেসর ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব প্রদান এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ায় প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা জানান। প্রফেসর ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রচেষ্টায় দেশটির জনগণের প্রতি সহিংসতা প্রকাশ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি শুধু কাম্যই নয়, বরং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য। এবার থাকছে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ, বলছেন জন এফ ড্যানিলোভিচ। 2024 সালের আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনীতি পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতি, ভারতের সাথে আইনি জটিলতা এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ঢাকার ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ বিশ্লেষণ করেছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতীয় আধিপত্যের অবসান। সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতে অবস্থান এবং ঢাকার পক্ষ থেকে তাকে ফেরতে চেয়ে আনুষ্ঠানিক আবেদনের বিষয়টি উঠে আসে। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কের বড় ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। ড্যানিলোভিচ মনে করেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস ও ভূগোলের সূত্রে একে অপরের সাথে বাঁধা। তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। একই সাথে তিনি উল্লেখ করেন, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও মিস ইনফরমেশন ভারতের জনমতকেও প্রভাবিত করেছে, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ। চীন ও মিয়ানমার বাংলাদেশ করিডোর এবং ওয়াশিংটনের ভাষণ। বাংলাদেশকে চীন মিয়ানমার বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর যুক্ত করার আলোচনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এটিকে কিভাবে দেখছে ওয়াশিংটন? সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই হিসাবে চীন একটি বড় বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমার পরিস্থিতি স্থিতিশীল হলে দেশটির সাথেও অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার জন্য স্বাভাবিক পদক্ষেপ। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাটল ধরবে না বলে তিনি আশাবাদী।
ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ যদি চতুর ও দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারে তবে চীনের সাথে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সাথে কোনো বিরোধের কারণ হবে না। এদিকে রোহিঙ্গা সংকট ও রাখাইন করিডর কৌশলগত ঝুঁকি নাকি মানবিক প্রয়াস? মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডর প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে বাংলাদেশ নানামুখী বিতর্ক রয়েছে। ড্যানিলোভিচ মনে করেন, আন্তর্জাতিক সাহায্য কমে আসায় দীর্ঘমেয়াদী বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের পক্ষে এককভাবে সামলানো অসম্ভব। তাই রাখাইনে পরিস্থিতি উন্নত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য মিয়ানমার সরকার ও অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ বাড়ানো ঢাকার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। এই করিডর নিয়ে সমালোচনার অনেকটুকুই ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি মনে করেন। তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে, যা দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে আরো জোরদার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত গতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশি কমিউনিটি দুই দেশের মধ্যকার জনগণের সম্পর্ক উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। সর্বশেষ জানিয়ে দেব, সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সাভারে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোমবার রাত 10:45টার দিকে সাভারে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাভার সরকারি কলেজ মাঠের এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সে সময় বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরো বলেন, তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো 24 ঘন্টা, সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমের সেই চেষ্টা হবে। সরকার করছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সি সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি। উল্লেখ্য, সোমবার রাত 10:45টার দিকে সাভারে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা পরবর্তী কর্মসূচি সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাভার সরকারি কলেজ মাঠের এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছে বলে জানা গেছে।